আসসালামু আলাইকুম। সুদূরের সংসারের আরো একটা নতুন ভিডিওতে আপনাদেরকে আরো একবার স্বাগত জানিয়ে আবার আরো একটা নতুন ভিডিও শুরু করতে যাচ্ছি। হারিয়ানের বাবা গিয়েছিলেন বাজারে। এখন বাজে রাত এই 7টা ওরকম হবে। তো বাজার থেকে দেখি আজকে একটা কাঁঠাল আনছেন। যদিও আমাদের ঘরে কাঁঠাল দেখা যায় কেউ দিলেও খাওয়া হয় না, আজকে কেন জানি উনি দেখা যাচ্ছে বাজার থেকে একটা কাঁঠাল কিনে আনছেন। তো এখানে আমার যা ছিল ও কাঁঠালটা কাটতেছে। আমার আবার কাঁঠাল কাটার বয়ে কাঁঠাল খেতে ইচ্ছা করে না, আর কাঁঠাল তো আমি একেবারেই খেতে পছন্দ করি না। তো কাঁঠালটা একটু শক্ত দেখে মনে হলো এক পিস ট্রাই করি। তো এক পিস মুখে দিয়ে দেখলাম মোটামুটি ভালোই আছে, কারণ বাজারের কেনা কাঁঠাল সচরাচর এমন ভালো হয় না। তো আজকের কাঁঠালটা মোটামুটি আমার কাছে ভালোই লাগছে। এক পিস একটু ট্রাই করে দেখলাম। সব মিলিয়ে এখানে মোটামুটি কয়েকটা বাচ্চা কাচ্চা আছে, তাই পুরো কাঁঠালটা কাটা হচ্ছে। আবে তোর পেট বেদনা করে না কাঁঠাল খাইলে। আমার শ্বশুর বাড়িতে যেহেতু মানে পুরো বাড়িটা কাঁঠাল একেবারে ভরপুর, বাড়ির যেদিকেই তাকাবে শুধু দেখবে কাঁঠালের গাছ। মানে সব ধরনের ফলের গাছ আছে, তবে কাঁঠালের গাছ একটু বেশি। তো আমার দেবররা যেহেতু এখানে প্রথম আসছে এই বছর, মানে কাঁঠালের সিজনে, তো বাড়িতে তেমন একটা যাওয়া হয় না, কাঁঠাল আনাও হয় না। আর ওদের বাচ্চারা কাঁঠাল খেতে পছন্দ করে, তো ওদেরকে দেখেই মনে হয় আরিয়ানের বাবা কাঁঠালটা কিনে আনছেন। ওরা কাঁঠাল খেতে খুব পছন্দ করে, আর এখানে তো কাঁঠাল পাওয়া যায় না, ওদের বাবা কিনে এনে কাঁঠাল খাওয়ায়, তো ওই জন্যই আনা। তো আমার ছেলে আবার কাঁঠাল খেতে তেমন একটা পছন্দ করে না, আজকে ওদের দেখা দেখি দেখুন বসে এক দুই পিস মনে হয় খাচ্ছে। ও আমারই মতন, কেন জানি কাঁঠাল তেমন একটা পছন্দ করে না। সামনে পেয়ে গেলে দেখা যাবে বড় জোরে এক পিস বা দুই পিস, তারপরে আর খেতে চায় না। আজকে সকালের ওয়েদারটা দেখুন, মাশাআল্লাহ এত সুন্দর। আকাশটা মেঘলা আর সেই সাথে বাতাস বইতেছে, আর সব থেকে সুন্দর যে জিনিসটা, কোকিল কি সুন্দর সুমধুর কণ্ঠে গান গাইতেছে, শুনুন। ও গুনানি ও বইছে ও বইছে ও। কোকিলটাকে আমি একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি। ওই যে দেখুন আমি মার্ক করে দিয়েছি, কোকিলটা ওখানে বসে বসেই গান গাইতেছে। তো আমরা আবার ওকে একটু নকল করতে গিয়েছিলাম, সেটা শুনে মানে ও ডাকটা বন্ধ করে দিয়েছে। ভাবলাম একটু চা খাই, জুবাইরকে পাঠিয়েছিলাম দোকানে, বলেছিলাম একটু গরম গরম ক্রিমবন আনার জন্য। তো ক্রিমবনটা খেতে খেতে কেমন জানি একটা নেশায় পড়ে গেছি। ও গিয়ে ক্রিমবন পায়নি, ক্রিমবন মনে হয় এখনো তৈরি করা হয় নাই। তো গরম গরম সিঙ্গারা তৈরি করা হয়েছে, তো ও সিঙ্গারা নিয়ে আসছে। ভাবলাম সিঙ্গারা দিয়ে চা খেয়ে দেখি কেমন লাগে, কখনো আমি সিঙ্গারা দিয়ে চা খাই নাই, আজকে ফার্স্ট টাইম ট্রাই করব। তো চায়ের দোকানে গেলে দেখা যায় অনেকে সিঙ্গারা দিয়ে চা খায়, আমার মনে হয় যে সিঙ্গারা যেহেতু একটু জাল জাল, মিষ্টি আর জাল দুইটা একসাথে করে কিভাবে খায় সেটাই আজকে টেস্ট করব। আর আমি লিকার চা খাই, বাকিরা দুধ চা পছন্দ করে, তাই ভাবলাম দুধ চাই করে নেই। আর গরুর দুধ ছিল, গরুর দুধ দিয়ে আর কি চাটা করা হয়েছে। আমার জন্য আবার আলাদা করে লিকার চা করতে ইচ্ছা করে নেই, ভাবলাম সবাই যেহেতু দুধ চা খাবে তাহলে আমি না হয় একটু কষ্ট করে ম্যানেজ করে নিব। কেন জানি সিঙ্গারা দিয়ে চা খেতে আমার একেবারে ভালো লাগেনি, শুধু বাইরের অংশটা দিয়ে চাটা খেলাম। আমার করলা গাছে দেখুন ছোট ছোট কিছু করলা হয়েছে, এই যে দেখুন এরকম ছোট ছোট মোটামুটি মাশাআল্লাহ কয়েকটা করলা হয়েছে। তো আমি এই নতুন বাড়িতে আসার পরে একবার মনে হয় আমার করলা গাছে করলা হয়েছিল, তারপর থেকে আমি করলা লাগাই কিন্তু করলা হয় না। তো এইবার দেখা যাচ্ছে মানে গাছে আর কি এরকম ছোট ছোট, তারপরে যে একটা একটু বড় হয়েছে। তো ছোট ছোট মোটামুটি 8-10টা করলা হয়েছে। জানি না শেষ পর্যন্ত কি হবে, হয়তো শুকিয়েও যেতে পারে। তো গত বছরও আমি এই মাচাটায় ঠিক এই জায়গায় করলা লাগিয়েছিলাম, করলার গাছগুলো সুন্দরভাবে উঠেছিল, শেষমেশ দেখা গেছে গাছগুলো মরে গেছে। তো এইবার কি হয় আল্লাহ জানেন, দেখা যাক। বাইরের দিকে একটু হাঁটার জন্যই আসছিলাম, এখানে এসে কোদালটা পেয়ে গেলাম। আর এখানে আমি যে শসা লাগিয়েছিলাম, দুইটা শসার গাছ, কি সুন্দরভাবে গাছগুলোতে ফুল আসছে। তো চারদিকটা দেখুন আবারও জঙ্গলে একেবারে ঘিরে ফেলছে। তো আমার সবজি বাগানটাতে কেন জানি এই ঘটনাটা বারবার হয়, এত তাড়াতাড়ি জঙ্গল হয়। দেখুন ঘাসগুলো এত লম্বা হয়েছে। এই গত কয়েকদিন আগে আমি জায়গাটা পরিষ্কার করিয়েছিলাম,
তো পুরো এক রোজ লাগিয়ে মানে হাজিরা দিয়ে আর কি একজন লোক লাগিয়ে আমি এই জায়গাটা পরিষ্কার করিয়েছিলাম, আবারও হয়ে গেছে। আর বর্ষাকাল এলে আসলে এই সমস্যাটা বেশি হয়, শীতকাল এলে গাছগুলো অটোমেটিক শুকিয়ে যায়। তো ঘাস হয়ে গেলে দেখা যায় ঘাসের মধ্যে নানান জাতের পোকা চলে আসে, আর পোকামাকড় এসে সবজির গাছগুলোতে আক্রমণ করে। ওর জন্য যেরকম মানে আশা করি সেরকম সবজি চাষ হয় না। বরবটির গাছগুলো দেখুন মোটামুটি সুন্দরভাবে হয়েছে, কিন্তু আবারও আগাছা হয়ে গেছে। তো ওই দিকের আগাছাগুলো পরিষ্কার করে দিলাম। তারপরে এখন এখানে 2-3টা ফুলের গাছ লাগাবো। আমার ঘরের সামনের দিকে ওখানে এমনি এমনি 2-3টা ফুলের চারা হয়েছে, ওগুলো উঠিয়ে এনে ভাবলাম আমার ওই মাটির রান্নাঘরের এক পাশে লাগিয়ে দেই। আর এখানে দেখুন যে পর্তুলিকা ফুল লাগিয়েছিলাম এই পটটাতে, ওখানেও আরো 2টা গাছ হয়ে গেছে। যেহেতু আগে ওখানে গাঁদা ফুলের গাছ ছিল, ওখান থেকে বীজ পড়ে মনে হয় এই টবের মধ্যে আর কি চারাগুলো উঠছে। তো ওখান থেকে চারাগুলো উঠিয়ে এনে আমার বাইরের রান্নাঘরের দেয়ালের পাশ দিয়ে এভাবে লাগিয়ে দিচ্ছি। ছোট একটা ভিডিও শেয়ার করেছি, আশা করি ভিডিওটা ভালো লাগবে। তাই রিকোয়েস্ট করবো স্কিপ না করে একটু ধৈর্য সহকারে ভিডিওতে একটা লাইক দিয়ে একেবারে শেষ অবধি সাথে থাকুন, দেখতে থাকুন। এখানে দেখুন আরিয়ানের বাবা বাজারে গিয়েছিলেন, তো আমার জন্য কিছু কলা আনছেন। আহ চাম্পা কলা, যেটা আমরা চাম্পা কলা বলি বা চাপা কলা, যেটাই হোক। তো আমার সব ধরনের কলা থেকে এই কলাটাই বেশি পছন্দের। যদিও অনেকে এই কলাটা পছন্দ করে না, কিন্তু আমার সিস্টেমটা একটু উল্টা, আমি এই কলাটাই বেশি পছন্দ করি। তো আমার বাবার বাড়িতে অনেক কলার গাছ আছে। দেখা যায় যখন চাপা কলার গাছে কলার ছড়া হয়, মা ওই ছড়াটা আমার জন্য রেখে দেন, কারণ আমি ছোটবেলা থেকে এই কলাটা খেতে বেশি পছন্দ করতাম। তো বিশেষ করে মা আমার পছন্দের সব দিক দিয়ে খেয়াল রাখেন। আর এখন হচ্ছে বিয়ের পরে আরিয়ানের বাবা, তো আমি কোন জিনিসগুলো পছন্দ করি, কোনটা করি না, কোনটা মানে কোন সময় কোন জিনিসটা আমার মন চাচ্ছে, উনি কেন জানি অটোমেটিক বুঝতে পারেন। তো বাইরে গেলে চাপা কলা দেখলেই উনি দেখা যায় আমার জন্য নিয়ে আসেন। কলাগুলো পেয়ে দেখুন টপ টপ করে মোটামুটি 3-4টা কলা খেয়ে নিলাম। বাজারে গিয়ে একদিক দিয়ে যেমন আমার জন্য পছন্দের খাবার আনছেন, ঠিক উল্টো দিকে দেখুন আমার সব থেকে অপছন্দের ছোট মাছ নিয়ে আসছেন। তো কলাটা মনে হয় ঘুষ হিসাবে আমার জন্য নিয়ে আসছেন, যাতে ছোট মাছ দেখে যে রাগটা করার কথা, কলাটা দেখে সেই রাগটা মিটে যায়। তো আমি আবার ছোট মাছ কাটতে পারি না। আর আরেকটা কথা, আমার যা আমার বাসায় ছিল, আমার যাকে দেখেই মনে হয় নিয়ে আসছেন, কারণ আমার যা আবার ছোট মাছ খুব তাড়াতাড়ি কাটতে পারে। আর ও যখনই আমার বাসায় আসে বলে যে ছোট মাছ খাওয়ার হলে এনে দিও, আমি কেটে দিব। তো ও আবার হালকা পাতলা মানুষ, আর ও এসবে অনেক অভ্যস্ত। ও খুব তাড়াতাড়ি ছোট মাছ কাটতে পারে। তো ওকে দেখলে দেখা যায় আরিয়ানের বাবা বাইরে গিয়ে কিছু ছোট মাছ কিনে নিয়ে আসেন, যেহেতু উনি পছন্দ করেন। তো ছোট মাছ বলতে অন্য মাছ হলে তাও একটা কথা ছিল, আমি মোটামুটি কাটতে পারি, কিন্তু এই মাছগুলো আমি একেবারেই পছন্দ করি না। আর বাজারে এখন ছোট মাছ অনেক সস্তা, এখানে মনে হয় 70 টাকার মাছ আছে। তো ও মাছটা কাটতেছে, আমি সেই ফাঁকে চা রান্না করলাম। চা রান্না করে ওকে দিলাম, আমিও খেলাম, একটু লিকার চা করেছিলাম। তো ও মাছটা কেটে নিচ্ছে, আর আমি এখন ওর সাথে গল্প করে করে রান্না বান্নাটা করে নিব। সেই ফাঁকে চুলাটা একটু মুছে নিচ্ছি। যদিও গতকালকে আমি চুলাটা ডিপ ক্লিন করেছিলাম, তাই আজকে আর অতটাও ক্লিন করতে হচ্ছে না। একটা সুতি কাপড় পানিতে ভিজিয়ে ওটা দিয়েই মানে এভাবে আমি ক্লিন করে নিচ্ছি। আর এমনিতেও যে স্টিলের চুলাগুলো থেকে এই চুলাগুলো আমার কাছে একটু বেশি পেরা মনে হয়। স্টিলের চুলাগুলো অত তাড়াতাড়ি নোংরাও হয় না, আর অতটাও মুছতে হয় না, কিন্তু ওই চুলাগুলোতে দেখা যায় একবার চা রান্না করলেও মুছতে হয়। তো এখানে আবার কচুর মুখী আনছেন। আনছেন বলতে ওটা এখন আনা হয় নাই, গতকাল রাতে আনা হয়েছিল। তো কচুর মুখী গুলো দেখে আমার এত মেজাজ খারাপ হয়েছে, দেখুন একেবারে কালো কালো, মনে হচ্ছে কচুর মুখী না, ওগুলো কচু গাছের মুড়া, মানে একটু শক্ত শক্ত। তো জানি না ওটা খাওয়া যাবে কিনা, কেমন জানি একটা জংলা কচুর মুড়া মনে হচ্ছে, কালো কালো আর লম্বা লম্বা দেখা যাচ্ছে দাড়ির মতন। তো যাই হোক, মোটামুটি পরিষ্কার করে ধুয়ে এখন পানিতে দিয়ে সেদ্ধ বসিয়ে দিচ্ছি। দেখা যাক, একটু বেশি সময় নিয়ে সেদ্ধ করে নিব, তারপরে রান্না করার পরে বোঝা যাবে খাওয়া যাবে কিনা। তো এদিকে কচুরমুখী গুলো সেদ্ধ হতে থাক, আমি গিয়ে এখন আমার যাকে একটু মাছ কাটতে হেল্প করব, যদিও বারণ করতেছে, তারপরও যতটুকু পারি একটু হেল্প করার চেষ্টা করব। কচুরমুখী সেদ্ধ করলাম, তারপরে মাছ কাটা শেষ, আমার যাও চলে গেছে, তারপরে আমি একটু সময় রেস্ট নিলাম।
উঠলাম আর একটু সময় অফ ক্যামেরায় ঘর গুছালাম। অনেকটা গরম লাগতেছে আজকে, একটু মেঘলা মেঘলা ওয়েদার, তারপরেও গরমটা অনেক বেশি। তো একটু অরেঞ্জ ট্যাং নিলাম, একটু শরবত করে খাই, ভাবলাম ভালো লাগবে। তো যাই হোক, এখন আবারও কাজকর্ম শুরু করব। মধ্যে সময়ে হালকা একটু রেস্ট নিলাম। ঘরের টুকটাক বাসনপত্র ধোয়া হয়েছে, সিঙ্কটাকে পরিষ্কার করা হয় নাই, তো ওটা এখন পরিষ্কার করব। আর আমার সিঙ্কের কাজকর্ম তেমন একটা শেয়ার করা হয় না আপনাদের সাথে। তো গতকালকে সামিয়া ফেরদৌসি একজন আপু আমার ভিডিওতে কমেন্ট করছেন, শুধু শুধু উঠানের মধ্যে টাকা খরচ করতেছো, বেডরুম করতেছো, আগে তোমাদের সিঙ্কটাতে পানির ব্যবস্থা কেন করো না? তো যদিও এই সিঙ্ক নিয়ে অনেক কমেন্ট আসছে আমার কাছে, তো ইনশাল্লাহ আমি চেষ্টা করতেছি, খুব তাড়াতাড়ি আমি এটাও করে নিব। তো সিঙ্কে পানির ব্যবস্থা করতে হলে প্রথমে আমাকে একটা সিনটেক্স কিনতে হবে, আর একটা সিনটেক্স আমি 2000 লিটারের কিনবো, কারণ আমাদের কিচেন বাথরুম তারপরে স্কুলের বাথরুম সবটা মিলিয়ে আর কি 2000 লিটারের একটা সিনটেক্স কিনতে হলে 10,000। আর আমরা বর্তমানে যে মোটরটা ইউজ করতেছি ওই মোটরে উপর দিকে পানি উঠবে না, কারণ ওই মোটরটা কম দামের। তো ওই মোটরটা চেঞ্জ করে আরো 10-12 হাজার টাকার একটা মোটর কিনতে হবে, তারপরে বাকি রইল পাইপ, মিস্ত্রি খরচ। তো ওই জন্য আর কি 30-35 হাজার টাকা লেগে যায়। ওই টাকাটা খরচ করব না বলে আসলে এতদিন আর কি এটাকে এইভাবেই রেখে দিয়েছিলাম। মেমোরিতে অনেক ভিডিও জমা হয়ে গেছে, কিছু ভিডিও কাটতে গিয়ে আজকে আমার এই যে যে ছাগলের বাচ্চাটা মরে গেছে ওই বাচ্চাটার ভিডিওটা পেয়ে গেলাম। এই যে দেখুন, ওই যে এই যে মধ্যের যে বাচ্চাটা, কপালে একটু বেশি সাদা যে বাচ্চাটা, ওই বাচ্চাটা মরে গেছে। তো আমি বেশ কয়েকদিন আগে ভিডিওটা করেছিলাম, মানে বাচ্চাটা মনে হয় মরার আর কি 5-7 দিন আগের ভিডিও ফুটেজ ছিল এটা। বাচ্চাটা আজ আর নেই, তাই ভিডিও ফুটেজটা দেখে নিজের অজান্তে কান্না চলে আসছিল। তো আমি তখনও ভাবিনি যে বাচ্চাটা শেষমেশ আমাদের মধ্যে আর থাকবে না। তো ভিডিও ফুটেজটা আমি আমার ভিডিওতে আবারও স্মৃতি হিসাবে রেখে দিলাম। তো যাই হোক, এখন রান্না বান্না করব দুপুরের জন্য। ফ্রিজে কয়েক পিস মাছ ছিল, মাছটা বের করে ভাজি করে নিচ্ছি। ওটা আমি টমেটো দিয়ে ভুনা করব, আর সেই সাথে কচুরমুখিটা পাবদা মাছ দিয়ে রান্না করব, আর কিছু ছোট মাছের বড়া করব। এখন আমি রান্নাটা করে নিব, আর সেই সাথে আপনাদের সাথেও বকবক করব কিছু সময়। তো এই যে একটু আগে আমি আমার সিঙ্কের বিষয়ে কিছু কথা বলছিলাম। তো আপনারা যারা বলছেন যে শুধু শুধু বেডরুমের পেছনে টাকা খরচ করতেছো, তো এই বেডরুমটা করতে আমার তেমন টাকা খরচ হয় নাই, আপনাদেরকে হয়তো আমি বোঝাতে পারবো না। তো ইটটা যেহেতু আমার আগে থেকেই ছিল, আর এই বেডরুমটা করার এখন কোনো প্ল্যান ছিল না আমার। আর যেহেতু ইটটা আগে থেকে আমার বাসায় নেওয়া হয়েছিল, আমরা এক জায়গায় টাকা পেতাম, তো ওনার কাছ থেকে আর কি শেষে ইট আনা হয়েছে। তো ওই ইটটা কাজে লাগানোর জন্যই আর কি বেডরুমটা এখন করা। আর যদি এখন করার প্ল্যান থাকতো তাহলে কিন্তু বেডরুমটা দরজা জানালা সবকিছু লাগিয়ে নিতাম। তো আপনারা দেখছেন বেডরুমে এখনো দরজা জানালা লাগাইনি, বা এখন লাগাবো না, সামনের দিকে লাগাবো। এখন আপাতত এভাবেই থাকবে। তো ওই জন্যই আর কি বেডরুমটা করা। আর বেডরুমটা করার পরে এখনো অনেকগুলো ইট বেঁচে গেছে, বেডরুমটা যেহেতু ছোট। তো ওই ইটটা কাজে লাগাতে গিয়ে আর কিছু বালু সিমেন্টও বেঁচে গিয়েছিল, ওই বালু সিমেন্টটা দিয়ে আর কি ওই সামনের ওখানে আরো 3 হাজিরা কাজ করেছি। তো আমাদের এখানে একজন মিস্ত্রির হাজিরা হচ্ছে 600 টাকা। তো মনে করো আমি আমার যে ফুলের ফ্লাওয়ার শেড গুলো করতে গিয়ে আমার 1800 টাকা, আর একজন হেল্পার ছিল তাকে দেওয়া হয়েছে 1200 টাকা। তো ওই 1800 টাকা আর 1200 টাকা টোটাল ওই টাকাটাই আর কি আমার ওই ফ্লাওয়ার শেড গুলো করতে খরচ হয়েছে। আর আমার বেডরুমটা করতে খরচ হয়েছে এই 7 থেকে 8 হাজার টাকার মতন। তো টোটাল ওই টাকাটা খরচ হয়ে গেছে, যেটা দিয়ে আমি কিন্তু আমার সিঙ্কটা করতে পারতাম না, কারণ সিঙ্কের কাজগুলো শেষ করতে গেলে এখন 35 থেকে 40 হাজার টাকা লাগবে, যেটা আমি হিসাব করে দেখছি। ওই জন্যই আমি আর কি আর ওটা করাই নাই। আর যেহেতু সিঙ্কটার এত বেশি প্রয়োজন নেই আমার, কারণ আমার ঘরের পেছনেই কলতলা আছে, ওখানে বাসনপত্র সব ধোয়া হয়। টুকটাক দেখা যায় তাওয়া বাটি প্লাস এই কোনো সবজি, ওটাই দেখা যায় কলসি থেকে পানি নিয়েই ধোয়া যায়, তেমন একটা অসুবিধা হয় না। আর আমার বাথরুমের ভেতর বড় বড় কয়েকটা ড্রাম আছে, মোটরের
পাইপ ডেইলি একবার গড়ে নিয়ে ড্রামগুলো ভরে রাখলে বাথরুমেও পানির অভাব হয় না। কাপড় ধোয়া থেকে শুরু করে গোসল করা, বাথরুমের পানি সব ওই একদিনের পানি বললেই হয়ে যায়, কোনো সমস্যা হয় না। তো ওই জন্যই আর কি আমি সিঙ্কটার জন্য এতটা মাথা ঘামাইনি। তো ইনশাল্লাহ এখন ভাবতেছি করে নিব, কারণ কাজটা তো আর ফেলে রেখে লাভ নেই। ওইদিকে সিঙ্ক রাখার জায়গাটাও আমি আগে করে ফেলছিলাম। তো ইনশাল্লাহ এই মাসের ইউটিউব পেমেন্ট পেয়ে গেলে আমি ওটাও করে নিব একটু একটু করে। বাড়ির কাজটা আমি আসলে ইচ্ছা করেই করি না, শুধু টাকার জন্য নয়, ইচ্ছা করেই কাজগুলো রেখে দিয়েছি। কারণ এই বাড়িটা, ছোটখাটো বাড়িটা করতে গিয়ে আমার অনেক টাকা খরচ হয়েছে। আর বাড়ির কাজ করতে গেলে দেখা যায় একটা করার পরে আরেকটা দিকে উৎসাহ জাগে যে এটাও করে নেই, ওইটাও করে নেই। এরকম করে করে দেখা যায় সেভিংটা একেবারেই করা যায় না, সব টাকা শেষ হয়ে যায়। আর আমাদের ঘরে আমরা তিনজনই প্রায় বর্তমানে অসুস্থ। তো অসুস্থতার পেছনে অনেক টাকা খরচ হয়, আর হঠাৎ করে যদি দেখা যায় কোনো বিপদ আপদ চলে আসে, তাহলে বড় অ্যামাউন্টের প্রয়োজন হলেই দেখা যায় অন্যের থেকে হেল্প নিতে হয়। তো ওই জন্যই আমি মনে মনে ঠিক করছিলাম আপাতত বাড়িতে আর কোনো কাজ করাবো না, যেটুকু হয়েছে ওটাই আলহামদুলিল্লাহ। কারণ অনেকের মাথার উপরে ছাদও নেই, সিঙ্ক তো দূরের কথা, আর ফ্লাওয়ার শেড ওগুলো দূরের কথা, মাথার উপরে ছাদটাও নেই। তো ওইটুকু তো আছে, এটাই যথেষ্ট। আর মানুষের শখের শেষ নেই, বাড়িতে একটা কাজ ধরলে দেখা যায় আরেকটা শখ বেরিয়ে পড়ে যে এটা করে নেই ভালো লাগবে, ওটা করে নেই সুন্দর লাগবে, এরকম করে করে সব সেভিং শেষ হয়ে যায়। তো ইটগুলো যেহেতু নষ্ট হয়ে যাচ্ছে, ইটগুলো যদি নষ্ট না হতো তাহলে এই মুহূর্তে আমি বেডরুমের কাজটাও করাতাম না। তো এটা করতে আমার তেমন একটা খরচ হয় নাই, দুইটা কাজ মিলিয়েই দেখা গেছে 10-12 হাজার টাকার মতন আর কি খরচ হয়েছে। আর দরজা জানালা লাগাতে আরো 10-12 হাজার টাকা লাগবে, তাই ওটা আমি রেখে দিয়েছি আপাতত। ওটা রেখে আমি সিঙ্কের কাজটা সারবো। আমার দেবরের ওখানে একটা মোটর আছে, তো ওই মোটরটা ওরা বলতেছে আমরা নিয়ে আসতে। তো ওইটা নিয়ে আসলে আমাদের মানে মোটরটা কিনতে হবে না, তাই একটু সাহসের মধ্যেই পড়ছে। একটা সিঙ্ক কিনতে 10,000 টাকা, আর বাকি পাইপ টাইপ মিস্ত্রি ওইসব মিলিয়ে আরো 5-7 হাজার টাকা লাগবে। তো মোটামুটি 15 থেকে 17 হাজার টাকার ভেতরে আমার সিঙ্কের কাজটা শেষ হয়ে যাবে। তো ওই জন্য আর কি সাহস পাচ্ছি, ভাবতেছি সামনের মাসের ইউটিউব পেমেন্টটা পেয়ে গেলে ওটাও করে নিব। আর সিঙ্কের কাজ শেষ হওয়ার পরে আর ঘরের ওই যে নতুন বেডরুমটার দরজা জানলা লাগানোর পরে আমি সামনের আর 5 বছর বাড়িতে কোনো কাজ করাবো না, যেটুকুই আছে ওইটুকুতে নিয়ে সন্তুষ্ট থাকবো। আর একটু টাকা সেভ করার চেষ্টা করব, কারণ আমি মনে করি প্রত্যেকটা মানুষের কিছু টাকা সেভ করে রাখা উচিত বিপদ আপদের জন্য। আর সেই সাথে আমি একটা মাটির ব্যাংকও রাখি, মাটির ব্যাংকে প্রতিদিনের খরচাপাতির টাকা থেকে একটু একটু করে টাকা রাখি, যেটা দিয়ে আমি আমার ছোটখাটো শখগুলো পূরণ করতে পারি। এই যেমন আমার কিছুদিন আগের একটা মাটির ব্যাংক ভেঙেছিলাম, ওইটা দিয়ে আমার বেডরুমের কাজটা প্রায় শেষ করে নিয়েছি। ওই টাকা দিয়ে বেডরুমের কাজটা শেষ হয়ে গেছে। তো এভাবে করে আমার আরেকটা মাটির ব্যাংক আছে, ওই টাকাগুলো দিয়ে আমি এক্সট্রা খরচ করি না, আমার ছোটখাটো এই জিনিসগুলো আর কি একটু পূরণ করার চেষ্টা করি। তো যাই হোক, আজকে দুপুরে খাবার খাওয়া হয় নাই, দুপুরের খাবারটা দেখুন সন্ধ্যার পরেই খাচ্ছি। দুপুরে 2-3 বার চা খাওয়া হয়ে গিয়েছিল, তারপরে আর ভাত খেতে ইচ্ছা করে নাই, ভাবলাম রান্না বান্না শেষ করে রাখি, রাতের বেলা একবারেই খেয়ে নিব। আর আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।